কোটিপতির কন্যা বলল, আমার প্রাসাদোপম বাড়িতে কাজ করো, বেতনের চেয়ে দ্বিগুণ দেব। চাপরাশি যুবকটি যা করল তাতে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। এটি প্রয়াগরাজের এক অবিশ্বাস্য সত্যি কাহিনী। বন্ধুরা, প্রয়াগরাজের সকাল সবসময়ের মতোই মায়াবী আলোয় ধীরে ধীরে জেগে উঠছিল। গঙ্গার বুকে হালকা কুয়াশার আস্তরণ ভাসছিল, আর মন্দিরের ঘণ্টার মধুর ধ্বনি পুরো পরিবেশে এক অপার্থিব পবিত্রতা ছড়িয়ে দিচ্ছিল। সঙ্গম ঘাটে সকালের আরতি সবে শেষ হয়েছে, আর ঘাট থেকে ফিরে আসা ভক্তরা ধীরে ধীরে সরু গলির দিকে এগিয়ে যাচ্ছিল। চায়ের দোকানগুলোয় ভিড় জমতে শুরু করেছিল। কোথাও দুধওয়ালা সাইকেল থেকে মিষ্টি আওয়াজ তুলে যাচ্ছিল, আর কোথাও পানের দোকানে লোকজন খবরের কাগজের পাতা উল্টে দিনের শুরু করছিল। সেই শহরের সরু গলি পেরিয়ে একটু সামনে এগিয়ে একটা পুরনো সরকারি অট্টালিকা দাঁড়িয়েছিল, যার বাইরে রোজকার মতোই লম্বা লাইন পড়ে গিয়েছিল। সেই সরকারি অফিসের গেটে একটা রোগা কিন্তু তীক্ষ্ণ দৃষ্টির যুবক দাঁড়িয়েছিল। সে হালকা ফ্যাকাশে নীল শার্ট পরেছিল, যার হাতার কিনারা একটু ছিঁড়ে গেছে। পায়ে পুরনো জুতো, কিন্তু তার চলার ভঙ্গিতে এক অদ্ভুত আত্মপ্রত্যয় জলমল করছিল। সেই যুবকের নাম অর্জুন পাণ্ডে। বয়স মাত্র ২৫-২৬ হবে, কিন্তু তার মুখে দায়িত্বের গভীর রেখাগুলো স্পষ্ট ফুটে উঠেছিল। অফিসে আসা যাওয়া করা লোকজন তাকে ভালো করে চিনত, কারণ সেই প্রত্যেককে সঠিক পথ দেখিয়ে দিত। ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে পৌঁছে দিত, আর কখনো কখনো বিপদে পড়া মানুষকে সঠিক অফিসারের কাছে নিয়ে যেত। অর্জুনের কাজ যদিও চাপরাশির ছিল, তবু অফিসের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও তার বুদ্ধিমত্তা আর সহানুভূতির প্রশংসা করতেন। অনেকবার এমন ঘটনা ঘটত যে কোনো বৃদ্ধ ব্যক্তি কোনো কাজ নিয়ে অফিসে এসে ঘণ্টার পর ঘণ্টা ঘুরে ঘুরে হয়রান হয়ে পড়তেন। তখন অর্জুনই তাকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে তার কাজ তাড়াতাড়ি সম্পন্ন করিয়ে দিতেন। হয়তো এই কারণেই অনেকে তাকে সম্মান করে অর্জুন বাবু বলে ডাকতে শুরু করেছিলেন। সেদিনও সবকিছু একেবারে স্বাভাবিকভাবেই চলছিল। লোকজন তাদের ফাইল নিয়ে অফিসে ঢুকছিল, আর অর্জুন গেটের কাছে দাঁড়িয়ে তাদের ভেতরে যাওয়ার সঠিক পথ দেখিয়ে দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ রাস্তায় একটা ঝকঝকে তালো গাড়ি এসে মসৃণভাবে থামল। গাড়িটা এত বিলাসবহুল ছিল যে আশপাশে দাঁড়ানো সবাই অজান্তেই তার দিকে তাকিয়ে পড়ল। ধীরে ধীরে গাড়ির দরজা খুলে গেল, আর তার ভেতর থেকে এক অপরূপ সুন্দরী তরুণী নেমে এলো। সে হালকা রঙের দামি স্যুট পরেছিল, চুলগুলো খোলা, আর চোখে অটুট আত্মবিশ্বাসের ঝিলিক। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। কেউ একজন নিচু স্বরে বলে উঠল, আরে, এ তো অনন্যা সিংহ, বিক্রম সিংহের মেয়ে। প্রয়াগরাজে বিক্রম সিংয়ের নাম কারও পরিচয়ের অপেক্ষা রাখে না। শহরে তাদের বিলাসবহুল হোটেল, কারখানা আর বিশাল ব্যবসা ছড়িয়েছিল। তাদের মেয়ে অনন্যা পড়াশোনার জন্য দিল্লি গিয়েছিল, আর সদ্য প্রয়াগরাজে ফিরে এসেছে। অনন্যা গাড়ি থেকে নেমে সোজা অফিসের গেটের দিকে এগিয়ে গেল। তার চলার ভঙ্গিতে সেই দৃঢ় আত্মবিশ্বাস ছিল যা বড় ঘরের সন্তানদের মধ্যে প্রায়ই দেখা যায়। গেটের কাছে পৌঁছতেই তার চোখ অর্জুনের উপর পড়ল। অর্জুন তখন এক বৃদ্ধকে বুঝিয়ে দিচ্ছিল যে তাকে কোন ঘরে যেতে হবে। অনন্যা কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে তাকে দেখতে থাকল। হয়তো তার মনে হয়নি যে একজন সাধারণ চাপরাশি এত অসীম ধৈর্য নিয়ে কোনো বৃদ্ধের সাহায্য করতে পারে। কিছুক্ষণ পর যখন সেই বৃদ্ধ ভেতরে চলে গেলেন, তখন অনন্যা অর্জুনকে ডেকে উঠল। অর্জুন ঘুরে তাকাল। সামনে এক ধনী পরিবারের তরুণী দাঁড়িয়ে, কিন্তু তার মুখে কোনো বিশেষ ভাব ফুটে উঠল না। সে স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করল, জি ম্যাডাম, আপনি কার সঙ্গে দেখা করতে চান? অনন্যা তাকে মাথা থেকে পা পর্যন্ত কয়েক মুহূর্ত দেখে নিল, তারপর হালকা হাসির সঙ্গে বলল, তুমি এখানে কি কাজ করো? অর্জুন সহজ স্বরে উত্তর দিল, আমি এখানে চাপরাশি। অনন্যা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ এমন একটা কথা বলে দিল যা শুনে আশেপাশের সবাই চমকে উঠল। সে একটু উঁচু গলায় বলল, যদি তুমি আমার বাড়িতে কাজ করো, তাহলে আমি তোমাকে এখানে যে বেতন পাও তার দ্বিগুণ বেতন দেব। এই কথা শুনে সেখানে দাঁড়ানো কয়েকজন হেসে ফেলল। তাদের মনে হলো গরিব যুবকের জন্য এটা সোনার সুযোগ। আসলে কে এমন আছে যে ধনী কুবেরের বাড়িতে চাকরির প্রস্তাব ফিরিয়ে দেবে? কিন্তু অর্জুনের মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। সে কয়েক মুহূর্ত অনন্যার চোখের দিকে তাকিয়ে রইল, যেন তার কথার গভীর অর্থ বোঝার চেষ্টা করছে। তারপর অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, ম্যাডাম, গরিবই আমার বাধ্যতা ঠিকই, কিন্তু আমি আমার সম্মান বেচে টাকা রোজগার করতে চাই না। এই কথা শুনে সেখানে দাঁড়ানো সবাই একদম নীরব হয়ে গেল। কয়েক সেকেন্ড আগে যারা হাসছিল তাদের মুখে এখন বিস্ময়ের ছাপ। হয়তো তারা ভাবতেও পারেনি যে একজন সাধারণ চাপরাশি এত সোজা আর দৃঢ় কথা বলে দিতে পারে। অনন্যাও কয়েক মুহূর্ত একদম চুপ হয়ে গেল। হয়তো তার জীবনে প্রথমবার কেউ তার সামনে এমন স্পষ্টভাবে কথা বলেছে।
সে কিছু বলার আগেই অর্জুন ধীরে ধীরে ঘুরে তার কাজে মন দিল, যেন এতক্ষণ কিছুই ঘটেনি। কিন্তু সেদিনের পর থেকে অনন্যার মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খেতে লাগল। আসলে এই যুবকটি কে? ওদিকে অর্জুনের কাছে সেদিনও অন্য দিনের মতোই সাধারণ ছিল। সন্ধে নামতেই সে অফিস থেকে বেরিয়ে প্রয়াগরাজের সরু গলি দিয়ে হেঁটে তার ছোট্ট বাড়িতে পৌঁছল। সেই বাড়িটা একটা পুরনো ঝুঁপড়ির মতো, দেয়ালে ভেজা দাগের ছাপ। ভেতরে তার বৃদ্ধা মা দুর্গাদেবী চারপাই বসে তার অপেক্ষায় ছিলেন। অর্জুন ভেতরে ঢুকেই মায়ের পা ছুঁয়ে হেসে জিজ্ঞাসা করল, মা, ওষুধ খেয়েছ তো? দুর্গাদেবী স্নেহভরে তার মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাঁ বাবা, খেয়েছি। কিন্তু তুই এত ক্লান্ত দেখাচ্ছিস কেন? অর্জুন হালকা হাসি দিয়ে বলল, কিছু না মা, শুধু কাজ একটু বেশি হয়েছে। কিন্তু মা হয়তো বুঝতে পেরেছিলেন যে তাদের ছেলের মনে কিছু ঘুরছে। তবু তিনি আর বেশি কিছু জিজ্ঞাসা করলেন না। রাত যখন আরও গভীর হয়ে গেল, অর্জুন বাড়ি থেকে বেরিয়ে পাশের গলিতে চলে গেল। সেখানে ১০০রও বেশি ছোট ছোট বাচ্চা মাটিতে বসে তার জন্য অপেক্ষা করছিল। যেই তারা অর্জুনকে দেখল, সবাই একসঙ্গে বলে উঠল, অর্জুন ভাইয়া এসে গেছেন। অর্জুন হেসে তার পুরনো কপি খুলে বাচ্চাদের পড়াতে শুরু করল। সেই বাচ্চাদের কাছে পড়ার সামগ্রী খুব কম ছিল, কিন্তু অর্জুনের দৃঢ় বিশ্বাস ছিল যে সঠিক পথ পেলে তাদের জীবন একদিন বদলে যাবে। ওদিকে সেই রাতে অনন্যা কার বিলাসবহুল বাংলোর বারান্দায় দাঁড়িয়ে প্রয়াগরাজের আলো দেখছিল। তার মাথায় বারবার সেই মুখ ঘুরছিল, এক সাধারণ চাপরাশির মুখ, যে ধনকুবেরের কন্যার সামনে মাথা নত করতে অস্বীকার করেছে। তার প্রথমবার মনে হল, হয়তো এই যুবকের মধ্যে এমন কিছু আছে যা সাধারণ মানুষ থেকে একেবারে আলাদা। সামনে দূর পর্যন্ত প্রয়াগরাজের আলো ছড়িয়েছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশ্ন বারবার উঠছিল। দিনে সরকারি অফিসের বাইরে যা ঘটেছিল, সেই দৃশ্য তার মন থেকে মুছে যাচ্ছিল না। সে তার জীবনে অনেক ধরনের মানুষ দেখেছে, কেউ তার সামনে মাথা নত করে, কেউ তার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। কিন্তু প্রথমবার সে এক গরিব যুবককে এত উঁচু আত্মসম্মান নিয়ে উত্তর দিতে দেখেছে। অনন্যা বুঝতে পারছিল না যে আসলে এই যুবক এমন কেন, আসলে কোন কারণে তাকে এত আলাদা করে। সেই অস্থিরতার মধ্যে সে পরের দিন আবার সেই সরকারি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের সকালে যখন প্রয়াগরাজের গলিতে আবার চা আর খবরের কাগজের আওয়াজ ছড়িয়ে পড়ল, তখন অনন্যার গাড়ি আবার সেই অফিসের সামনে এসে থামল। গেটে সেই ভিড়, সেই লোকজন, সেই রোজকার পরিবেশ। কিন্তু এবার অনন্যার চোখ সোজা সেই যুবককে খুঁজছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে তাকে দেখে ফেলল। অর্জুন গেটের কাছে দাঁড়িয়ে এক বৃদ্ধ মহিলাকে ভেতরে যাওয়ার রাস্তা বুঝিয়ে দিচ্ছিল। অনন্যা একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। সে দেখছিল যে অর্জুন প্রত্যেক আশা মানুষের সঙ্গে অসম্ভব বিনয় করে কথা বলছে, কারো ফাইল পড়ে গেলে তুলে দিচ্ছে, কাউকে সঠিক ঘর না পেলে নিজে নিয়ে যাচ্ছে। অনেকে তাকে নাম ধরে ডাকছিল, আর সে সবার সাহায্য করছিল। এই দৃশ্য দেখে অনন্যার প্রথমবার মনে হল, হয়তো এই যুবকের মধ্যে সত্যিই কিছু অসাধারণ আছে। কিছুক্ষণ পর ভিড় একটু কমলে অনন্যা ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। অর্জুন তাকে দেখেই চিনে ফেলল, কিন্তু তার মুখে কোনো বিশেষ প্রতিক্রিয়া ফুটল না। সে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করল, জি ম্যাডাম, আজ আবার কোনো কাজ ছিল? অনন্যা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, না, আজ কোনো কাজ নেই, শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। অর্জুন একটু অবাক হল, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই ভেতর থেকে এক কর্মকর্তা ডাক দিলেন, আর অর্জুন তাড়াতাড়ি ভেতরে চলে গেল। অনন্যা সেখানেই দাঁড়িয়ে রইল। প্রায় 10 মিনিট পর অর্জুন ফিরে এসে বলল, এবার বলুন ম্যাডাম, কি কথা? অনন্যা সোজা প্রশ্ন করল, তুমি এত পড়াশোনা জানো মনে হয়, তাহলে চাপরাশির চাকরি কেন করছো? অর্জুন হালকা হাসি দিয়ে বলল, প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু বাধ্যতা থাকে ম্যাডাম। অনন্যা বুঝতে পারল যে অর্জুন এই বিষয়ে আর বেশি কথা বলতে চায় না, কিন্তু তার মনের কৌতূহল এখন আরও বেড়ে গিয়েছিল। সে ভাবল, সত্যি জানতে হলে অন্য কারো কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে। কিছুক্ষণ পর সে অফিসের ভেতর গেল, আর সেখানকার এক পুরনো কর্মচারীর সঙ্গে কথা বলতে শুরু করল। কথার মাঝে সে অনায়াসেই অর্জুন সম্পর্কে জিজ্ঞাসা করে ফেলল। সেই কর্মচারী গভীর শ্বাস নিয়ে বললেন, বেটি, সেই যুবকের কাহিনী অনেক লম্বা, কিন্তু এতটুকু বলতে পারি যে যত সংগ্রাম সে করেছে, হয়তো ততটা কেউ করেনি। অনন্যা উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কি মানে? সেই কর্মচারী ধীরে ধীরে অর্জুনের কাহিনী বলতে শুরু করলেন। তিনি বললেন, অর্জুন ছোটবেলা থেকেই পড়াশোনায় অসাধারণ ছিল। স্কুলে সবসময় প্রথম হতো, আর তার শিক্ষকরা বলতেন সুযোগ পেলে সে একদিন বড় অফিসার হবে। তার বাবা একটা ছোট দোকানদার ছিলেন, আর অক্লান্ত পরিশ্রম করে সংসার চালাতেন। অর্জুনের জীবন স্বাভাবিকভাবেই চলছিল,
কিন্তু ভাগ্য হঠাৎ এমন বাঁক নিল যে সব কিছু এক লহমায় বদলে গেল। একদিন হঠাৎ তার বাবার শরীর খারাপ গেল, আর কয়েক মাসের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। বাড়ির সব দায়িত্ব অর্জুন আর তার মায়ের ওপর চলে এলো। ঠিক সেই সময় তার মা দুর্গাদেবীও গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বাড়িতে রোজগারের কেউ ছিল না, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন ছিল। অর্জুন তখন কলেজে পড়ছিল আর বড় বড় স্বপ্ন দেখছিল। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল যে তাকে পড়াশোনা ছেড়ে চাকরি খুঁজতে হল। অনেক মাসের চেষ্টার পর এক সরকারি অফিসে চাপরাশির চাকরি পেল। এসব শুনতে শুনতে অনন্যার চোখে গভীর গম্ভীরতা নেমে এলো। সে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তাহলে সে তার পড়াশোনা শেষ করেনি? সেই কর্মচারী বললেন, না, কিন্তু সে পড়াশোনা ছাড়েনি, শুধু তার স্বপ্নগুলোকে একটু পিছনে সরিয়ে রেখেছে। দিনে চাকরি করে আর রাতে গরিব বাচ্চাদের বিনা পয়সায় পড়ায়। প্রয়াগরাজের সেই গলিতে যেখানে সে থাকে, সেখানকার অনেক বাচ্চা তার জন্যই স্কুলে এগিয়ে যাচ্ছে। অনন্যা এটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তার বিশ্বাসই হচ্ছিল না যে যুবককে সে এক সাধারণ চাপরাশি ভেবে চাকরির প্রস্তাব দিয়েছিল, সে আসলে এত বড় হৃদয়ের মানুষ। ওদিকে ঠিক সেই সময় অর্জুন অফিস থেকে বেরিয়ে তার রোজকার রুটিনে লেগে গিয়েছিল। সন্ধ্যা হতেই সে প্রয়াগরাজের সরু গলি দিয়ে হেঁটে বাড়ি পৌঁছল। মাকে ওষুধ দিল আর তারপর সেই গলিতে চলে গেল যেখানে বাচ্চারা তার অপেক্ষায় ছিল। বাচ্চারা মাটিতে বসে পড়ছিল আর অর্জুন ব্ল্যাকবোর্ডের বদলে দেয়ালে চক দিয়ে প্রশ্ন লিখছিল। অনন্যা যখন এসব জানল, তখন তার মনে অর্জুনের জন্য এক নতুন সম্মান জন্ম নিল। সে প্রথমবার অনুভব করল যে টাকাই সবকিছু নয়, আসল সম্পদ হয়তো মানুষের চরিত্রে লুকিয়ে থাকে। সেই সন্ধ্যায় শহরের বিখ্যাত সঙ্গম ঘাটে গঙ্গা আরতি শুরু হতে যাচ্ছিল। শত শত মানুষ ঘাটের সিঁড়িতে বসে সেই জমকালো দৃশ্যের অপেক্ষা করছিল। সেই ভিড়ের মধ্যে অনন্যা সিংহ জাহিয়েছিল, কিন্তু তার মন আরতিতে লাগছিল না। তার মাথায় বারবার সেই একই প্রশ্ন ঘুরছিল, আসলে অর্জুন পাণ্ডে কে? অফিসের কর্মচারীর কাছ থেকে তার কাহিনী শোনার পর থেকেই অনন্যার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হয়েছিল। তার মনে হচ্ছিল যে সেদিন অফিসের বাইরে সে অর্জুনের সঙ্গে খুব ভুল ব্যবহার করেছে। সে তাকে শুধু এক চাপরাশি ভেবে নিয়েছিল, অথচ তার পিছনে কত বড় কাহিনী লুকিয়েছিল তার আঁচও সে পায়নি। সেই অস্থিরতার মধ্যে সে ঠিক করল যে সে নিজে গিয়ে দেখবে অর্জুন রাতে বাচ্চাদের কিভাবে পড়ায়। আরতি শেষ হওয়ার পর অনন্যা তার গাড়িকে শহরের সেই সরু গলির দিকে ঘুরিয়ে দিল যেখানে তার গাড়ি কখনো যায়নি। প্রয়াগরাজের সেই সরু গলি যেখানে একসঙ্গে দুটো গাড়িও কষ্ট করে চলতে পারে। ধীরে ধীরে সে সেই এলাকায় পৌঁছে গেল যেখানে ছোট ছোট বাড়ি আর পুরনো ঝুঁপুড়ি দেখা যাচ্ছিল। শেষ পর্যন্ত ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, ম্যাডাম, সামনে গাড়ি যেতে পারবে না। অনন্যা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সামনে এগোতে লাগল। গলিতে হালকা হলুদ আলোর বাল্ব ঝুলছিল আর বাচ্চারা খেলছিল। খেলতে এদিক ওদিক দৌড়াচ্ছিল। কয়েক কদম এগোতেই তার চোখে এমন এক দৃশ্য পড়ল যা তাকে কয়েক মুহূর্তের জন্য থামিয়ে দিল। এক পুরনো দেয়ালের সামনে মাটিতে প্রায় ১০-১২টা বাচ্চা বসেছিল। তাদের হাতে পুরনো কপি আর সামনে দাঁড়িয়ে এক যুবক চক দিয়ে দেয়ালে কিছু লিখছিল। সেই যুবক অর্জুন। অর্জুন পুরো মনোযোগ দিয়ে বাচ্চাদের গণিতের প্রশ্ন বুঝিয়ে দিচ্ছিল। সে এত সহজ ভাষায় বোঝাচ্ছিল যে ছোট ছোট বাচ্চারাও একদম মন দিয়ে শুনছিল। কখনো সে মাটিতে বসে কোনো বাচ্চার কপি দেখছিল, কখনো দাঁড়িয়ে দেয়ালে প্রশ্ন লিখছিল। বাচ্চাদের চোখে তার জন্য যে সম্মান ছিল, সেটা কোনো বড় শিক্ষকের জন্যও কম দেখা যায়। অনন্যা কিছু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকল। হয়তো প্রথমবার সে কাউকে লোভ ছাড়া এত গভীর সমর্পণ নিয়ে কাজ করতে দেখেছে। প্রায় ১ ঘণ্টা সে সেখানে দাঁড়িয়ে রইল, কিন্তু অর্জুনের তার উপস্থিতির কোনো খবরই হয়নি। যখন পড়াশোনা শেষ হলো, তখন বাচ্চারা এক এক করে উঠে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ অর্জুন ভাইয়া। তারপর তারা সবাই নিজেদের বাড়ির দিকে ছুটে গেল। এখন সেখানে শুধু অর্জুন দাঁড়িয়ে আর একটু দূরে অনন্যা। যেই অর্জুন ঘুরল, তার চোখ অনন্যার ওপর পড়ল। সে কয়েক সেকেন্ডের জন্য চমকে গেল। হয়তো তার মনে হয়নি যে ধনকুবেরের কন্যা এই গলি পর্যন্ত চলে আসবে। অর্জুন হালকা বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনি এখানে? অনন্যা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি দেখতে চেয়েছিলাম লোকজন তোমার এত প্রশংসা কেন করে। অর্জুন হাসল, কিন্তু কিছু বলল না। অনন্যা এগিয়ে এসে সেই দেয়ালটা দেখল যেখানে চক দিয়ে প্রশ্ন লেখা ছিল। তারপর বাচ্চাদের পুরনো কপির দিকে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, তুমি এসব কেন করো? অর্জুন আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ এই বাচ্চাদের পড়ার সুযোগ নেই, আর আমার মনে হয় যদি তাদের সঠিক পথ পাওয়া যায় তাহলে তাদের জীবন একদিন বদলে যাবে। অনন্যা আবার জিজ্ঞাসা করল,
কিন্তু তোমাকে এতে কি পাওয়া যায়? অর্জুন হেসে উত্তর দিল, সুখ। তার এই ছোট্ট উত্তর অনন্যার হৃদয়ের গভীরে কোথাও গিয়ে পৌঁছাল। তার প্রথমবার মনে হল দুনিয়ায় এমন মানুষও আছে যারা কোনো স্বার্থ ছাড়াই অন্যদের জন্য বেঁচে থাকে। কিছুক্ষণ পর অনন্যা ধীরে ধীরে বলল, অর্জুন, সেদিন অফিসের বাইরে যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে না বুঝেই কথা বলে ফেলেছিলাম। অর্জুন শান্ত স্বরে বলল, কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি যা বলেছেন তা আপনার চিন্তা অনুযায়ী ঠিকই ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে গলির এক কোণ থেকে এক বৃদ্ধ দৌড়াতে দৌড়াতে এসে ঘাবড়ে বললেন, অর্জুন বেটা, তাড়াতাড়ি চল, তোর মায়ের শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে। এই কথা শুনে অর্জুনের মুখ একদম বদলে গেল। সে তাড়াতাড়ি দৌড়ে বাড়ির দিকে ছুটল। অনন্যাও তার পিছন পিছন চলে গেল। যখন তারা বাড়ি পৌঁছাল তখন দুর্গাদেবী চার পায়ে শুয়েছিলেন আর তার শ্বাস দ্রুত চলছিল। অর্জুন ঘাবড়ে তাকে সামলাতে লাগল আর তাড়াতাড়ি পানি খাওয়াতে লাগল। বাড়ির অবস্থা দেখে অনন্যা বুঝে গেল যে চিকিৎসার জন্য এখানে কোনো বিশেষ ব্যবস্থা নেই। কয়েক মিনিটের মধ্যে অর্জুন তার মাকে সামলাতে সামলাতে পাশের ক্লিনিকের দিকে নিয়ে যেতে লাগল। অনন্যা তাড়াতাড়ি তার গাড়ি ডেকে বলল, অর্জুন, তাড়াতাড়ি উঠো, আমরা হাসপাতালে যাই। অর্জুন প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু মায়ের অবস্থা দেখে সে না বলতে পারল না। গাড়ি দ্রুত হাসপাতালের দিকে এগোতে লাগল। সেই রাতে প্রথমবার অনন্যার মনে হল যে যুবক তার সামনে চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল সে আসলে তার মায়ের জন্য প্রতিদিন জীবনের সঙ্গে লড়াই করছে। রাত অনেক গভীর হয়ে গেছে। প্রয়াগরাজের রাস্তা এখন আগের মতো ভিড় থেকে খালি হতে শুরু করেছে, কিন্তু হাসপাতালের বাইরে সব সময়ের মতোই হইচই চলছিল। সেই রাতে অনন্যা সিংহের গাড়ি শহরের এক বড় হাসপাতালের সামনে এসে থামল। গাড়ি থামতেই অর্জুন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে পিছনের সিটে বসা তার মা দুর্গাদেবীকে সামলাতে সামলাতে ভেতরে নিয়ে যেতে লাগল। অনন্যাও তাড়াতাড়ি তাদের সঙ্গে দৌড়ে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড পর্যন্ত পৌঁছাল। ডাক্তাররা তাড়াতাড়ি দুর্গাদেবীর পরীক্ষা শুরু করে দিলেন। কয়েক মিনিট অর্জুন বাইরে দাঁড়িয়ে অস্থির হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। সে বারবার হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন তার মায়ের কিছু না হয়। অনন্যা একটু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। হয়তো প্রথমবার সে কোনো ছেলের চোখে তার মায়ের জন্য এত গভীর ভয় আর ভালোবাসা দেখেছে। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বললেন, ঘাবড়ানোর দরকার নেই, কিন্তু এদের তাড়াতাড়ি চিকিৎসা আর বিশ্রাম দরকার। শরীর অনেক দুর্বল হয়ে গেছে। অর্জুন স্বস্তির শ্বাস ফেলল, কিন্তু তার মুখে চিন্তা এখনও লেগেছিল। ডাক্তার কিছু ওষুধ আর টেস্টের কথা বললেন, যার খরচ শুনে অর্জুন কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার মনে তাড়াতাড়ি সেই প্রশ্ন উঠল, এত টাকা কোথা থেকে আসবে? অনন্যা এসব বুঝছিল। সে কিছু না বলে হাসপাতালের সব আনুষ্ঠানিকতা শেষ করে চিকিৎসার পুরো ব্যবস্থা করে দিল। অর্জুন যখন এটা দেখল তখন সে কয়েক মুহূর্তের জন্য অস্বস্তিতে পড়ে গেল। তার সাহায্য নেওয়া পছন্দ ছিল না, কিন্তু সেই সময় তার মায়ের অবস্থা এমন ছিল যে সে না বলতেও পারল না। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ গঙ্গার জলে ঝলমল করতে লাগল তখন হাসপাতালের ঘরে দুর্গাদেবীর অবস্থা একটু ভালো হয়েছে। অর্জুন তার পাশে বসে ধীরে ধীরে তার সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় অনন্যা ঘরে ঢুকল। সে হেসে জিজ্ঞাসা করল, মায়ের শরীর কেমন আছে? দুর্গাদেবী তাকে স্নেহভরে দেখে বললেন, এখন ঠিক আছি বেটি, তুমি অনেক সাহায্য করেছ। অনন্যা বিনয় করে বলল, এটা তো আমার কর্তব্য ছিল। কিছুক্ষণ পর অর্জুন বাইরে করিডোরে চলে গেল। অনন্যাও তার পিছনে গেল। হাসপাতালের সেই শান্ত গলিতে দুজন কিছুক্ষণ কিছু না বলে দাঁড়িয়ে রইল। তারপর অনন্যা ধীরে ধীরে বলল, অর্জুন, তুমি তোমার জীবনের ব্যাপারে আমাকে কখনো সবকিছু বলনি। অর্জুন হালকা হাসি দিয়ে বলল, প্রত্যেক মানুষের জীবনে কিছু এমন অংশ থাকে যার ব্যাপারে সে সহজে কথা বলতে পারে না। অনন্যা গম্ভীরভাবে বলল, কিন্তু আমার মনে হয় তোমার কাহিনী এখনও শেষ হয়নি। কয়েক মুহূর্ত অর্জুন চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল, যখন বাবার মৃত্যু হয়েছিল তখন সব কিছু হঠাৎ বদলে গিয়েছিল। বাড়ির দায়িত্ব, মায়ের অসুস্থতা সব একসঙ্গে চলে এসেছিল। সেই সময় আমার সামনে শুধু দুটো পথ ছিল, হয় আমি আমার স্বপ্নের পিছনে ছুটতে থাকব, নয়তো মায়ের জন্য তাড়াতাড়ি কিছু করব। আমি দ্বিতীয় পথ বেছে নিয়েছি। অনন্যা মন দিয়ে তার কথা শুনছিল। অর্জুন আরও বলল, কিন্তু আমি আমার স্বপ্ন ছেড়ে দেইনি, শুধু তাদের একটু থামিয়ে রেখেছি। অনন্যা বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করল, কি মানে? অর্জুন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, ম্যাডাম, আমি আগেও পড়াশোনায় খুব ভালো ছিলাম। আমি সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। অনন্যার চোখে আশ্চর্য ভরে গেল। সে জিজ্ঞাসা করল, মানে তুমি আইএএস হতে চাও? অর্জুন হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আর এখনও চাই। এটা শুনে অনন্যা কয়েক মুহূর্ত একদম চুপ হয়ে গেল।
তার বিশ্বাসই হচ্ছিল না যে যুবককে সে চাপরাশি ভেবে চাকরির প্রস্তাব দিয়েছিল সে আসলে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষার প্রস্তুতি করছে। অর্জুন আরও বলল, দিনে আমি অফিসে কাজ করি আর রাতে পড়াশোনা করি। বাচ্চাদের পড়ানোর একটা কারণ এটাও যে পড়াতে পড়াতে আমার নিজের পড়াশোনাও হয়ে যায়। অনন্যা এখন পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিল। তার মনে হল অর্জুন শুধু এক দায়িত্বশীল ছেলে নয়, বরং এমন একজন মানুষ যার স্বপ্ন শুধু নিজের জন্য নয়, সমাজের জন্যেও। ঠিক সেই সময় হাসপাতালের টিভিতে একটা খবর চলতে শুরু করল। স্ক্রিনে লেখা উঠল, ইউপিএসসির ফলাফল ঘোষণা। অর্জুনের চোখ হঠাৎ টিভির দিকে চলে গেল। তার মুখে হালকা ঘাবড়ানি দেখা দিল। অনন্যা জিজ্ঞাসা করল, কি হয়েছে? অর্জুন ধীর স্বরে বলল, আমি এবারও পরীক্ষা দিয়েছিলাম। অনন্যা তাড়াতাড়ি টিভির দিকে তাকাল। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে সফল প্রার্থীদের তালিকা দেখা দিতে লাগল, আর হঠাৎ অনন্যার চোখ সেই তালিকায় একটা নামের উপর গিয়ে থেমে গেল। অর্জুন পাণ্ডে, অল ইন্ডিয়া র্যাঙ্ক। অনন্যা অবিশ্বাস নিয়ে অর্জুনের দিকে তাকাল। অর্জুন নিজেও কয়েক মুহূর্ত স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তার হয়তো বিশ্বাসই হচ্ছিল না যে বছরের পর বছরের পরিশ্রম আর সংগ্রাম অবশেষে সফল হয়েছে। কয়েক মিনিটের মধ্যে এই খবর পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ল যে এক সাধারণ চাপরাশির ছেলে দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা পাশ করে গেছে। দুর্গাদেবীর চোখে জল চলে এলো। তার কাঁপা হাত দিয়ে অর্জুনের মাথায় হাত রেখে বললেন, আমি জানতাম বেটা, তুই অবশ্যই সফল হবি। সেই মুহূর্তে অর্জুনের মনে গত কয়েক বছরের স্মৃতি একসঙ্গে ভেসে উঠল। বাবার মৃত্যু, মায়ের অসুস্থতা, কলেজ ছেড়ে দেওয়া, চাপরাশির চাকরি, রাত জেগে পড়াশোনা আর সেই গলিতে বসে বাচ্চাদের পড়ানো। প্রত্যেক সংগ্রাম এক এক করে তার চোখের সামনে দিয়ে যাচ্ছিল। ওদিকে অনন্যা এখনও শান্ত হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠছিল, সম্মান, গর্ব আর একটু লজ্জা। তার মনে পড়ছিল যে কয়েকদিন আগে সেই যুবককে তার বাড়িতে কাজ করার প্রস্তাব দিয়েছিল। পরের দিনই এই খবর পুরো প্রয়াগরাজে ছড়িয়ে পড়ল। খবরের কাগজে হেডলাইন বেরোল, সরকারি অফিসের চাপরাশি হয়ে গেল ইউপিএসসি টপার। শহরের লোকজন এই খবর পড়ে হতবাক হয়ে গেল। অনেকে অফিসের বাইরে গিয়ে সেই জায়গাটা দেখতে লাগল যেখানে অর্জুন রোজ দাঁড়িয়ে লোকজনের সাহায্য করত। কয়েকদিন পর যখন অর্জুন হাসপাতাল থেকে তার মাকে নিয়ে বাড়ি ফিরল, তখন তার গলিতে লোকজনের ভিড় জমে গিয়েছিল। বাচ্চারা খুশিতে চিৎকার করছিল, অর্জুন ভাইয়া বড় অফিসার হয়ে গেছেন। যে বাচ্চাদের সে রাতে পড়াতো তাদের চোখে ঝলক ছিল। তারা সবাই গর্ব করে তাদের শিক্ষককে দেখছিল। ঠিক সেই সময় একটা বড় গাড়ি সেই গলিতে এসে থামল। লোকজন একটু সরে দাঁড়াল। গাড়ি থেকে অনন্যা সিংহ নামল। এবার তার মুখে সেই অহংকার ছিল না যেটা প্রথম দিন ছিল। সে ধীরে ধীরে অর্জুনের সামনে এসে কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকল। তারপর হেসে বলল, অর্জুন, সেদিন অফিসের বাইরে আমি তোমাকে আমার বাড়িতে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আসল কাজ তো তুমি আগে থেকেই করছিলে। অর্জুন বিনয় করে বলল, আমি তো শুধু আমার কর্তব্য পালন করছিলাম। অনন্যা গলিতে বসা সেই বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, তোমার স্বপ্ন শুধু তোমার সাফল্য পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, তুমি এই বাচ্চাদের জীবন বদলাতে চেয়েছিলে। কয়েক সেকেন্ডের নীরবতার পর অনন্যা এমন এক সিদ্ধান্ত ঘোষণা করল যা সেখানে দাঁড়ানো সবাইকে চমকে দিল। সে বলল, আমি আমার বাবার সঙ্গে কথা বলে নিয়েছি, আমরা প্রয়াগরাজে একটা বড় শিক্ষা কেন্দ্র খুলব, যেখানে গরিব বাচ্চাদের বিনা পয়সায় পড়াশোনা হবে, আর সেই কেন্দ্রের নেতৃত্ব তুমি করবে। গলিতে দাঁড়ানো লোকজন এটা শুনে হতবাক হয়ে গেল। অর্জুনও কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে হয়তো কখনো ভাবেনি যে তার ছোট স্বপ্ন এত বড় শুরু হয়ে যাবে। কয়েক মাস পর প্রয়াগরাজে গঙ্গার পাড়ে একটা নতুন ভবন তৈরি হয়ে গেল। সেখানে বড় অক্ষরে লেখা ছিল দুর্গা শিক্ষা কেন্দ্র। সেই কেন্দ্রে শহরের শত শত গরিব বাচ্চা পড়তে আসতে লাগল। অর্জুন তার প্রশাসনিক প্রশিক্ষণের পরেও সময় বের করে সেখানে আসত আর বাচ্চাদের সঙ্গে দেখা করত। অনন্যাও সেই প্রজেক্টে পুরো মন দিয়ে জড়িয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় যখন সূর্য গঙ্গার জলে লাল রং মিশিয়ে দিচ্ছিল, তখন অর্জুন আর অনন্যা সঙ্গম ঘাটের সিঁড়িতে দাঁড়িয়েছিল। ঘাটে আরতি শুরু হতে যাচ্ছিল, আর হাজার হাজার প্রদীপের আলো গঙ্গায় ঝলমল করছিল। অনন্যা গঙ্গার দিকে তাকিয়ে বলল, অর্জুন, সেদিন যদি তুমি আমার প্রস্তাব গ্রহণ করে নিতে, তাহলে হয়তো আমি তোমাকে কখনো বুঝতেই পারতাম না। অর্জুন হাসল আর বলল, কখনো কখনো জীবনে সঠিক সিদ্ধান্ত সেই হয় যেটা সেই সময় কঠিন মনে হয়। আরতির ঘণ্টা বাজতে লাগল, আর গঙ্গার ওপর শত শত প্রদীপ ভাসতে লাগল। সেই আলোতে দুজন কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল।
সেদিন প্রয়াগরাজের ঘাট আরেকটা অসাধারণ কাহিনী দেখল। এক গরিব যুবকের কাহিনী, যে তার গরিবীকে দুর্বলতা বানায়নি, বরং তাকে তার শক্তি বানিয়ে নিয়েছে। আর সত্যি এটাই যে মানুষের আসল পরিচয় তার পোশাক বা তার চাকরি থেকে হয় না, তার পরিচয় তার স্বপ্ন আর তার চরিত্র থেকে হয়। আর অর্জুন পাণ্ডের কাহিনী প্রয়াগরাজের গলি থেকে বেরিয়ে এখন হাজার হাজার মানুষের জন্য এক অমর প্রেরণা হয়ে গেছে। যদি এই কাহিনীটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করুন। কমেন্টে আপনার আর আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের কাহিনী কোথায় কোথায় হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ কাহিনী নিয়ে। ততক্ষণ সুখে থাকুন, সুস্থ থাকুন আর আপনার সম্পর্কগুলোকে সময় দিন।